মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে গেল এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসতে না বসতেই যেন বাংলাদেশকে টার্গেট করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সাধারণ মানুষের অন্ন, বস্ত্র বা কর্মসংস্থানের চেয়েও তার কাছে এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ওপার বাংলা অর্থাৎ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। প্রথম ক্যাবিনেট মিটিং, যেখানে মানুষ আশা করেছিল বেকারত্ব দূরীকরণ বা জনকল্যাণমূলক কোনো ঘোষণা আসবে, সেখানে শুভেন্দু সোজা নিশানা বানালেন বাংলাদেশকে। সময় বেঁধে দিলেন মাত্র ৪৫ দিন। এই ৪৫ দিনের মধ্যেই নাকি বাংলাদেশ বর্ডারে পাকাপোক্তভাবে কাঁটাতারের বেড়া বসিয়ে ছাড়বে শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই তাড়াহুড়ো, কেন এই ফাঁপড়? আসলেই কি এই ৪৫ দিনের টার্গেট শুধু একটা লোহা আর সিমেন্টের বেড়া দেওয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে দিল্লির কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন ঢাকাকে বিপদে ফেলার কি কোনো মাস্টার প্ল্যান করছে নর্থ ব্লক? আজ আমরা এই নগ্ন রাজনীতির প্রতিটি স্তর উন্মোচন করব। ক্ষমতায় এসেই উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী যেন নিজের আসল আগ্রাসী রূপ দেখাতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম প্রশাসনিক মিটিং। সবাই ভেবেছিল রাজ্যের হালচাল নিয়ে কথা বলবে, কিন্তু না, শুভেন্দু সরাসরি হাত দিলেন আন্তর্জাতিক ইস্যুতে। খুব চড়া গলায় তিনি ঘোষণা দিলেন, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সমস্ত বিতর্কিত জমি বুঝিয়ে দিতে হবে। উদ্দেশ্য দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ। এটি কোনো সাধারণ প্রশাসনিক নির্দেশ নয়, এটি সরাসরি একটি স্বাধীন প্রতিবেশীকে খোঁচা দেওয়ার শামিল। পশ্চিমবঙ্গের ক্ষমতার এই হাতবদল আসলে বাংলাদেশের জন্য একটি মারাত্মক পলিটিক্যাল ফাঁদ। যে বর্ডারে একসময় সাধারণ মানুষের আনাগোনা বা বাণিজ্য ছিল স্বাভাবিক, সে বর্ডারকে এখন উগ্র রাজনীতির এক বিষাক্ত ল্যাবরেটরি বানানোর গভীর চক্রান্ত শুরু হয়েছে। শুভেন্দু কি তবে প্রমাণ করতে চাইছেন যে তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, বরং তিনি দিল্লির আক্রমণাত্মক নীতির প্রধান সেনাপতি? শুভেন্দুর এই হুঙ্কারের পেছনে আসল সুতোর টানটা আসছে সরাসরি দিল্লি থেকে। আরএসএস এবং বিজেপির দীর্ঘদিনের একটি স্বপ্ন হল পুরো উপমহাদেশে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা। আর এই পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ। পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার জেতার জন্য বিজেপি নেতারা একটি শব্দকে জপমালার মতো ব্যবহার করেছিলেন, অনুপ্রবেশকারী। তারা ভোটারদের মগজে ঢুকিয়ে দিয়েছেন যে বাংলাদেশিরা নাকি দলে দলে ভারতে ঢুকে পড়ছে। এই মিথ্যা আর বানোয়াট বয়ান দিয়েই তারা সাম্প্রদায়িক মেরুকরণ ঘটিয়ে জয়ী হয়েছেন। এখন সেই উগ্র ভোটারদের তুষ্ট করতে এবং উগ্রবাদের ঝান্ডা ওড়াতে শুভেন্দু ৪৫ দিনের আলটিমেটাম দিয়েছেন। মনে রাখবেন, ভারতের সাথে বাংলাদেশের ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সাথেই আছে ২২১৬ কিলোমিটার। এই বিশাল সীমানাকে এখন একটি অভেদ্য প্রাচীর বানিয়ে বাংলাদেশকে ভৌগোলিকভাবে একঘরে করার এক শয়তানি চাল চলছে। আসামের এনআরসি আর সিএএ এর মতোই এই কাঁটাতারের বেড়াও একই সূত্রে গাঁথা। এর মূল লক্ষ্য হল মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলা। এখন প্রশ্ন উঠতে পারে, ভারত হঠাৎ করে এত ক্ষেপে গেল কেন? এর কারণটা জানলে পরিষ্কার হয়ে যাবে দিল্লির বুকে কেন ধরফরানি শুরু হয়েছে। কারণ এখনকার বাংলাদেশ আর সেই পুতুল সরকার বা আজ্ঞাবহ শাসনের অধীনে নেই। যা বলবে তাই চোখ বন্ধ করে মেনে নেওয়ার দিন শেষ। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দিল্লির দীর্ঘদিনের আধিপত্যের দর্প চূর্ণ হতে শুরু করেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বের কারণে এখন আমেরিকা, চীন, জাপান সবাই ঢাকাকে পাশে পেতে চাইছে। এমনকি পাকিস্তানও এখন বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে উঠে পড়ে লেগেছে। এসব দেখে দিল্লির রীতিমতো ঘাম ঝরছে। তারা বুঝতে পারছে ঢাকার ওপর আগের মতো ছড়ি ঘোরানো এখন আর সম্ভব নয়। বিশেষ করে চীনকে সাথে নিয়ে বাংলাদেশ যখন তিস্তা মেগা প্রজেক্ট বা গভীর সমুদ্র বন্দরের মতো বড় প্রকল্পের দিকে এগোচ্ছে, তখন দিল্লির নেতাদের হাত পা কাঁপা শুরু হয়েছে।
তারেক সরকার কোনো শক্তির কাছে মাথা নত না করে দেশের স্বার্থকে সবার উপরে রাখছে। এই স্বাধীন মনোভাবই দিল্লির মাথা ব্যথার আসল কারণ। নিজেদের এই চরম অস্বস্তি আর গাত্রাদাহ মেটাতে ভারত এখন শুরু করেছে প্রেসার ট্যাকটিক্স বা চাপের রাজনীতি। বর্ডারে বেড়া দেওয়া, বিএসএফের মাত্রাতিরিক্ত মাতাব্বরি, নিরীহ মানুষকে ধরে নিয়ে যাওয়া এবং সাধারণ মুসলিমদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভয় দেখানো, এই সব হলো তারেক সরকারকে একটি মানসিক ঘেরাটোপে ফেলার চেষ্টা। দিল্লি চায় ঢাকা যেন সবসময় ডিফেন্সিভ মুডে থাকে এবং আন্তর্জাতিক মহলে কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে ভয় পায়। সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে রাখাই হলো শুভেন্দু আর অমিত শাহের আসল গেম প্ল্যান। তারা চায় বাংলাদেশ যেন নিজের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে বর্ডার সামলাতেই বেশি ব্যস্ত থাকে। কিন্তু দিল্লি কি ভুলে যাচ্ছে যে এটি 2026 সাল? আজকের বাংলাদেশ আত্মবিশ্বাসে বলীয়ান এক দেশ। ভারত যে এত সব গলাবাজি করছে, আন্তর্জাতিক আইনে কি এর কোনো ভিত্তি আছে? একদমই না। 1975 সালের ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী দুই দেশের জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো দেশই একা কোনো স্থানীয় দেয়াল বা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না। যদি নির্মাণ করতেই হয় তবে দুই দেশের যৌথ সম্মতি এবং আলোচনার প্রয়োজন। কিন্তু শুভেন্দু অধিকারী কি ঢাকা বা তারেক সাহেবের সাথে কোনো আলাদা আলোচনা করেছেন? মোটেও না। তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। একদম বুড়ো আঙুল দেখিয়ে নিজের খেয়াল খুশি মতো জমি দখল করে বেড়া দেওয়ার পায়তারা করছেন। এটা শুধু আইন ভঙ্গ নয়, এটি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। ভারত মনে করছে তারা গায়ের জোরে সব করে পার পেয়ে যাবে, কিন্তু আইন যখন লাঙ্ঘিত হয় তখন আন্তর্জাতিক ফোরামে জবাবদিহি করার দায়ও কিন্তু ভারতের ওপরই বর্তাবে। শুভেন্দুর এই বাড়াবাড়ির পর প্রথম দিকে ঢাকার পক্ষ থেকে এক ধরনের কৌশলগত নীরবতা দেখা গিয়েছিল। অনেকেই ভাবতে শুরু করেছিলেন হয়তো তারেক সরকার এই ইস্যুতে নমনীয় হচ্ছে, কিন্তু ভেতরের খবর একদম ভিন্ন। বাংলাদেশ এখন আর সেই দুর্বল অবস্থানে নেই যে ধমক দিলে সিটিয়ে যাবে। তারেক রহমান সরকার খুব হিসাব কষে পা ফেলছেন। তারা হুট করে কোনো হঠকারী ফাঁদে পা দিতে রাজি নয়, বরং অত্যন্ত ধীরস্থিরভাবে এমন এক মোক্ষম চাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যা ভারতের সব ভেলকি এক নিমিষেই চুপসে দেবে। আন্তর্জাতিক মহলে ভারতের এই একতরফা পলিসি তুলে ধরে তাদের উচিত শিক্ষা দেওয়া একটি শক্ত ভিত্তি তৈরি করা হচ্ছে। বাংলাদেশ প্রমাণ করে ছাড়বে যে তাদের সাথে পাঙ্গা নেওয়াটা দিল্লির জন্য কতটা বড় ভুল হবে। দিল্লির এই নোংরা রাজনীতির সবচেয়ে বড় শিকার কিন্তু সীমান্তের সাধারণ মানুষ। এই বর্ডার তো শুধু মাটির ভাগাভাগি নয়, এর সাথে জড়িয়ে আছে মানুষের জীবন, সংস্কৃতি আর রক্তের সম্পর্ক। এমন হাজারো গ্রাম আছে যেখানে বাড়ির উঠান হয়তো বাংলাদেশে আর রান্নাঘর পড়েছে ভারতে। কৃষকের জমি দুই দেশের মধ্যে ভাগ হয়ে আছে। এখন এই 45 দিনের আলটিমেটাম দিয়ে বিএসএফ যখন জোর করে জমি দখল করে বেড়া দেওয়া শুরু করবে, তখন এই নিরীহ মানুষগুলোর কি হবে? তাদের জীবন তো আক্ষরিক অর্থেই নরকে পরিণত হবে। এই অবমানবিক আচরণের কোনো জবাব কি ভারতের সুশীল সমাজের কাছে আছে? তারা কি একবারও ভাবছে যে এই কাঁটাতার আসলে মানুষের হৃদয়ে বিঁধছে? তবে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি কিন্তু এত সহজেই মাঠ ছেড়ে দেওয়ার পাত্র নয়। এর আগে বিভিন্ন সীমান্তে বিএসএফ যখন জিরো লাইনে এসে বেড়া দেওয়ার চেষ্টা করছিল, তখন বিজিবি এমন এক দাঁত ভাঙা জবাব দিয়েছিল যে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়েছিল। এখন শুভেন্দুর এই আস্ফালনের পর বিজিবি কি চুপ করে বসে থাকবে? কখনোই না। বাংলার সীমান্তরক্ষীরা আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও সতর্ক। তারা যে কোনো ষড়যন্ত্রের উচিত শিক্ষা দিতে মুখিয়ে আছে। বিএসএফ কোনো টালবাহানা করলে তারা কড়া ভাষায় জবাব দেবে। ঘড়ির কাঁটা এখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে। শুভেন্দুর দেওয়া সেই 45 দিনের ডেডলাইন শুধু বিএসএফের জন্য নয়, এটি আসলে তারেক রহমানের সরকারের জন্য একটি বিশাল অ্যাসিড টেস্ট। এই চ্যালেঞ্জ বাংলাদেশ যদি শক্ত হাতে জবাব না দেয়, তবে ভারত সারা বিশ্বের কাছে ঢাকাকে দুর্বল হিসাবে প্রমাণ করার সুযোগ পেয়ে যাবে।
প্রিয় দর্শক, আপনি কি মনে করেন শুভেন্দুর এই ৪৫ দিনের আলটিমেটাম কি সফল হবে, নাকি বাংলাদেশের কড়া জবাবে ভারত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে? তারেক রহমান সরকারের এই শক্ত অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান এবং এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।